আসসালামু আলাইকুম। আমি শাহিদা আক্তার, সহকারী শিক্ষক, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালো আছো এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজ অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সাথে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। এবার আসো আমরা দেখি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায়ের পাঠের বিষয় হলো গৃহের অভ্যন্তরীণ সজ্জা। পাঠ 1, আসবাব নির্বাচন। এর আগে আমরা দেখি গৃহের অভ্যন্তরীণ সজ্জা সম্পর্কে কিছুটা জানব। আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবন যাত্রার মান উন্নত করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। তাহলে কি আমাদের গৃহকে বাসোপযোগী করার জন্য অবশ্যই অভ্যন্তরীণ সাজসজ্জার প্রয়োজন রয়েছে। আজকে আমাদের পাঠের বিষয় আমরা পড়ব আজকে পাঠ 1, আসবাবপত্র নির্বাচন। আসবাবপত্রে কি বলতে কি বোঝায় আমরা প্রথমে এই সম্পর্কে জানব। আসবাবপত্র বলতে চেয়ার, টেবিল, সোফা সেট, খাট, ওয়ার্ড্রব, আলমারি ইত্যাদিকে বোঝায়। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো যে শহর কিংবা গ্রাম সর্বত্রই গৃহের বিভিন্ন কাজের জন্য আসবাবপত্র ব্যবহার করা হয়। পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের স্থান অর্থাৎ শহর কিংবা গ্রাম, পারিবারিক জীবনচক্রের স্তর ইত্যাদি ভিন্নতায় আসবাবের চাহিদার ধরনও বদলায়। এবার তোমরা লক্ষ্য করো যে গ্রাম অঞ্চলের গৃহগুলো যেহেতু স্থায়ী আবাসস্থল এবং পর্যাপ্ত আয়তন বিশিষ্ট হয়ে থাকে, তাই বড় আকৃতির ভারী কাঠের আসবাবের ব্যবহার বেশি দেখা যায়। তাহলে আমরা কি দেখতেছি, গ্রামের বাড়িঘরগুলো একটু বড় হয়ে থাকে, জায়গা বেশি, এই জন্য আসবাবপত্রগুলো বড় আকৃতির হয়ে থাকে। আবার অন্যদিকে শহর অঞ্চলে অস্থায়ীভাবে বসবাসকারী কর্মজীবী মানুষের সংখ্যাই বেশি। শহর অঞ্চলে সীমিত আয়তনের নকশাদার, শৌখিন ও আধুনিক মডেলের আসবাব ব্যবহারের প্রবণতা দেখা যায় বেশি। এখন আমরা পড়ব আসবাব নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো। এখন আসবাব যখন আমরা নির্বাচন করব, কোন কোন বিষয়টিকে লক্ষ্য রাখবো সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আসবাব নির্বাচনের সময় প্রথমে যে জিনিসটা আছে প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা। আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করবো, কোনো জিনিস প্রয়োজন হলেই আমরা তা ক্রয় করে থাকি। সেরকমই আসবাব ক্রয়ের প্রথমেই বিবেচনা করতে হবে আসবাবটির প্রয়োজন আছে কি না। এছাড়া পুরানো আসবাব যদি রং বা বার্নিশ করে ব্যবহার করা যায়, তাহলে নতুন আসবাব ক্রয় করে অর্থের অপচয় করা ঠিক হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কি করতে হবে, প্রয়োজন ছাড়া আমরা কখনো আসবাবপত্র ক্রয় করবো না, না করাই উচিত, এবং পুরনোগুলোই আমরা যদি রং বার্নিশ করে ব্যবহার করতে পারবো। দ্বিতীয়টা আসছে পরিবারের আয়। পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হবে। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে তা সমাজেও বেশি গ্রহণযোগ্যতা পায়, তা না হলে সমাজের চোখেও তার দৃষ্টিকটু মনে হয়। অর্থাৎ সবকিছুর সাথে একটা সামঞ্জস্যতা থাকা উচিত। যখন আমরা আসবাব নির্বাচন করব তখন লক্ষ্য রাখবো পরিবারের আয়ের সাথে। আয় যদি কম থাকে সেখানে বড় বড় আসবাব কিনে ব্যয় করলে তা দৃষ্টিকটু মনে হয়। এখন আমরা পড়বো আসবাবের মূল্য। আসবাবের মূল্য নির্ভর করে উপকরণের উপর। উপকরণ বলতে বোঝায় সে যে আমরা যে আসবাব তৈরি করব, যে কাঠগুলো ব্যবহার করে সেগুলো সেগুন, মেহগনি ইত্যাদি কাঠ হতে পারে। এইসব কাঠ অনেক দামি। আবার বেত ও প্লাস্টিক বা রডের আসবাবের দাম তুলনামূলকভাবে কম। বেত এবং প্লাস্টিকের রডের বর্তমানে প্রচলন দেখা যায়, তবে এগুলোর দাম একটু কম। এবার আসো আমরা 4 নাম্বারটা দেখি কি আছে, আরাম। আরাম আমরা যখনই যে কোনো জিনিস ব্যবহার করি না কেন আরামের দিকে আমরা একটু লক্ষ্য রাখি। সেরকম আসবাব নির্বাচনে আরামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসবাবের আয়তন, উচ্চতা, গভীরতা আরামদায়ক না হলে ব্যবহারের অসুবিধা হয়। যেমন চেয়ার থেকে টেবিল যদি বেশি উঁচু হয়ে থাকে তাহলে সেই টেবিল ব্যবহার করতে অসুবিধা দেখা দেয়। আবার চেয়ারে বসে যদি আরাম না পাওয়া যায় তবে কাজ করাও কষ্টসাধ্য হয়ে থাকে। কাজে যখন যে কোনো জিনিস আমরা তৈরি করব সেই সময় আরামের দিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এরপরে আসে কি উপযোগিতা। উপযোগিতা বলতে কি বোঝায়? উপযোগিতা বলতে বোঝায় যে মানুষের অভাব বা চাহিদা মেটানোর ক্ষমতা।
আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতা। বয়স, ব্যক্তির সময়, চাহিদা, পরিবেশ, প্রয়োজন, আরাম অনুযায়ী চাহিদা মেটানো হচ্ছে আসবাবের উপযোগিতা। এখন আসবাবের উপযোগিতা আমরা আরেকটু দেখতে পাই যে ছোট শিশু ব্যবহারের আসবাব তার বয়স উপযোগী হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একজন ছোট শিশু যে আসবাবটি ব্যবহার করবে তার জন্য বয়স উপযোগী হয়ে থাকে। কাজে আমরা চেয়ার, টেবিল, মোড়া, খাট, ঘরে যাই থাকুক না কেন সব কিছু যেন আমাদের চাহিদা মেটায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের আসবাব নির্বাচন করতে হবে। এবার আমরা দেখব রুচি, পছন্দ ও নকশা। রুচি, পছন্দ ও নকশা কি? আসবাব নির্বাচনে পরিবারের সদস্যদের রুচি ও পছন্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখনই আসবাব নির্বাচন করা হবে তখন পরিবারের সদস্যদের রুচি এবং পছন্দের দিকে নজর দিতে হবে। আসবাবের নকশা রুচিসম্মত হতে হবে। এই ক্ষেত্রে যুগ উপযোগী, আরামদায়ক ও শিল্পসম্মত নকশা বেশি গ্রহণযোগ্য। তাহলে কি বলা হয়েছে? আসবাবের নকশা যেন অবশ্যই রুচিসম্মত হয় এবং সব পরিবারের সকলেরই যেন পছন্দ হয়ে থাকে। তারপরে আমরা কি করবো এখন? স্থায়িত্ব। স্থায়িত্বটা কি এখন দেখি শিক্ষার্থীরা দেখো, আসবাবের স্থায়িত্ব নির্ভর করে উপকরণ ও নির্মাণ কাজের উপর। কাঁচা কাঠ দিয়ে আসবাব নির্মাণ করলে সহজে ঘুণে ধরে নষ্ট হয়ে যায়, আবার পাকা কাঠ মজবুত নির্মাণ কৌশল আসবাবের স্থায়িত্ব বাড়ায়। তাহলে কি বলা হয়েছে? যখন আমরা কোনো আসবাব নির্বাচন করব তখন যেন অবশ্যই আমরা কাঠের দিকে নজর দিই, কাঠগুলো যেন কাঁচা না হয়। তাহলে কি হবে? এই আসবাবটি অতই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ভালো মানের কাঠ ব্যবহার করলে সেটা বেশি দিন থাকবে। তারপর আসো দেখি কি আছে, জীবনযাত্রার মান। পদমর্যাদা ও বৃত্তের উপর জীবনযাত্রার মান নির্ভর করে। উচ্চ পদস্থ ও উচ্চবিত্তের পরিবারের আসবাব বেশ দামি হয়। এইসব পরিবারের ড্রয়িং রুম প্রশস্ত হয়, ফলে একটু জাঁকজমকভাবে সাজানো থাকে। আবার নিম্নবিত্তদের পরিবারের শয়নকক্ষের এক পাশেই বসার ব্যবস্থা থাকে। কথাটি হলো যে যারা উচ্চবিত্ত লোক তাদের আলাদাই বসার ঘরের ব্যবস্থা থাকে, আর যারা মধ্যবিত্ত লোক তাদের শোয়ার ঘরের পাশেই বসার বন্দোবস্ত করা হয়ে থাকে। এখন আসো বহুবিধ ব্যবহার। বহুবিধ ব্যবহার কি? বহুবিধ ব্যবহার হলে একটা জিনিসকে একাধিকবার ব্যবহার করা যায়। একটি আসবাব বহুবিধভাবে ব্যবহার করা যায়, যেমন বসা, শোয়া দুই কাজে ব্যবহৃত হয়। ডাইনিং টেবিল খাওয়া, পড়াশোনা, আলাপ আলোচনা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে যায়। আধুনিক যুগে গৃহের আয়তন কম থাকে, তাই আসবাবের বহুবিধ ব্যবহারের কথা বিশেষভাবে চিন্তা করতে হয়। কি বলা হয়েছে? যে আধুনিক যুগে গৃহের আমাদের এই বর্তমানে গৃহগুলোর আয়তন একটু ছোট হয়, তাই ছোট হওয়ার ফলে আমাদের যখন আসবাব নির্বাচন করব সেই আসবাবটি যাতে বহুবিধ ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আসো পরিবারের আকার। এখন দেখো পরিবারের আকার বলতে কি বোঝায়? পরিবারের আকার যদি বড় হয় তবে নমনীয় বহুমুখী ব্যবহার উপযোগী আসবাবে চিন্তা করতে হবে। পরিবারের আকার বড় হলে কি করতে হবে? যেসব আসবাব একাধিকভাবে ব্যবহার করা যায় সেদিকে আমাদের চিন্তা করে আসবাব নির্বাচন করতে হবে। এখন আমরা পড়ব চাকরির প্রকৃতি। আচ্ছা দেখো, চাকরির প্রকৃতি কি সে সম্পর্কে আমরা জানবো। বদলির চাকরি হলে আসবাব হালকা এবং কেবলই দৈনিক প্রয়োজন মেটায় এমন আসবাব নির্বাচন করতে হবে। অর্থাৎ কথাটি হলো যে যারা বদলির চাকরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদের আসবাবগুলো এরকম হওয়া উচিত হালকা এবং প্রতিদিনের কাজে ব্যবহৃত হয়, এই ধরনের হলে সবচেয়ে ভালো হয়। বেশি আসবাব বদলির সময় বোঝা হয়ে দাঁড়ায়, আসবাব সহজে নষ্ট হয়ে যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যদি অনেক বেশি আসবাব থাকে তাহলে আসবাব বহন করাও কঠিন হয়ে যায় এবং আসবাবগুলো নষ্ট হয়ে যায়। আবহাওয়া। আচ্ছা, আমাদের দেশে গরম ও ধুলাবালি বেশি, তা হালকা ডিজাইনের আসবাব বেশি উপযোগী এবং যত্ন নেওয়া সহজ। তাহলে শিক্ষার্থীরা কি করতে হবে? আমাদের দেশের আবহাওয়া বিবেচনা করে আসবাবের ডিজাইন নির্বাচন করতে হবে। এবার আসো দেখি কি যত্ন। কিভাবে আসবাবের যত্ন নেওয়া যায়? আসবাব নির্বাচনের সময় যত্ন ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করতে হবে, কারণ যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে। তাহলে কি করতে হবে? আসবাব নির্বাচনের সময় আমাদের যত্ন ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করতে হবে। এরপর আসে দেখে কি আছে, কক্ষের আয়তন ও আকার। কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে রুচির পরিচয় পাওয়া যায়, এতে কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে কি হয়েছে? কক্ষের আয়তনের ও
ও আকারের সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা আসবাব নির্বাচন করি তাহলে দেখতেও ভালো লাগবে এবং সুরুচির পরিচয় পাওয়া যাবে। এতে কি হবে, কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যখন আসবাব নির্বাচন করব তখন আসবাব নির্বাচনের বিশিষ্ট বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর রাখবো। যেমন প্রয়োজন, পরিবারের আয়, আসবাবের মূল্য, আরাম, উপযোগিতা, রুচি, পছন্দ, নকশা, স্থায়িত্ব, জীবনযাত্রার মান, বহুবিধ ব্যবহার, পরিবারের আকার, চাকরির পরিচিতি, আবহাওয়া, যত্ন, কক্ষের আয়তন ও আকার। আশা করি তোমরা আসবাব নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।